আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির খালাস চেয়ে হাইকোর্টে আবেদন। দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫০০, সুস্থতাও প্রায় সমান। সিলেটে দিন দিন কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু, বাড়ছে সুস্থতা। সিলেটে একের পর এক ধরা পড়ছে ধর্ষক, তবুও থামছে না ধর্ষণ, প্রায় প্রতিদিনই ঘটছে ন্যাক্কারজনক ঘটনা। ২ দিনের রিমান্ডে সিলেটে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া ২ আসামি। ৫ দফা দাবিতে সিলেটে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন, দাবি না মানলে ১৪ অক্টোবর জেলা প্রশাসনের কাছে স্বেচ্ছায় অটোরিকশা হস্তান্তর। বাসের চাকায় পিষ্ট হয়ে যশোরের শার্শায় ২ খালাতো ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির খালাস চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার মিন্নির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী মাকিয়া ফাতেমা ইসলাম এ আবেদন করেন। এর আগে ৪ অক্টোবর মিন্নির স্বাক্ষর করা ওকালতনামা ও মামলার রায়ের কপি নিয়ে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন হাইকোর্টের আইনজীবী জেডাই থান পান্নার কক্ষে আসেন। ওই দিন সকালে মিন্নি সহ ৬ আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছায়। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠানো হয়। রায়ের কপি হাইকোর্টে আসার পর আসামিরা ৭ দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। সে অনুযায়ী নির্দিষ্ট দিনের মধ্যে আপিল আবেদন করেন আইনজীবীরা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ ৬ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। রায়ের অপর ৪ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করা হয়। ২০১৯ সালের ২৬ জন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার পর রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বরগুনা থানায় হত্যা মামলা করেন। তাতে প্রধান সাক্ষী করা হয় মিন্নিকে। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়নবঞ্জ ওই বছরের ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এরপর মামলার তদন্ত নাটকীয় মোড় নেয়। মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে বরগুনা পুলিশ লাইনসে ডেকে গ্রেফতার করা হয়। সারা দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৪০৫ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় ১০৯টি পরীক্ষাগারে ১২,৩৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২,৩৪৫টি নমুনা। আর করোনা পজিটিভ শনাক্ত হন ১,৪৯৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩,৭১,৬৩১ জনে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১,৬৫১ জন। এই নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২,৮৪,৮৩৩ জনে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২.১৪% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮.৪৫%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬.৬৪% ও মৃত্যুর হার ১.৪৫%। সিলেট বিভাগে দিন দিন কমছে করোনা সংক্রমণ। প্রতিদিন যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন তার চেয়ে বেশি সুস্থ হয়ে উঠছেন। সংক্রমণের সাথে কমছে করোনায় মৃতের সংখ্যাও। আগে যেখানে প্রতিদিন সিলেট বিভাগে ৩ থেকে ৪ জন করে করোনায় মারা যেতেন, সেখানে মৃত্যুর ঘটনা ঘটছে কদাচিৎ। সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত করোনার পরিসংখ্যানে মিলছে এমন চিত্র। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৭১ জন, সুনামগঞ্জের ৩৩ জন ও হবিগঞ্জের ৪ জন। আর নতুন এই ১০৮ জন সহ সিলেট বিভাগে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১০,৮০১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫,৬২৫ জন, সুনামগঞ্জের ২,২৩৫ জন, হবিগঞ্জের ১,৩৩৮ জন ও মৌলভীবাজারে ১,৬০৩ জন সুস্থ হয়েছেন। এদিকে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ২২০ জনই আছে। এর মধ্যে সিলেট জেলার ১৫৯ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।
সোমবার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৮০৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬,৯৬৩ জন, সুনামগঞ্জের ২,৩৫৬ জন, হবিগঞ্জের ১,৭৬৪ জন ও মৌলভীবাজারের ১,৭২০ জন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় ওঠে সারা দেশে। ঝড় ওঠে প্রতিবাদ ও নিন্দার। ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে সিলেট। এখনো প্রতিদিন বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। গণধর্ষণের ঘটনার সাথে জড়িত সকল আসামি গ্রেফতারও হয়েছেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা, সাধারণ মানুষের আন্দোলন কিছুই যেন দমাতে পারছে না দর্শকদের। প্রতিদিনই সিলেটে কোথাও না কোথাও ঘটছে ধর্ষণের ঘটনা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। গেল সোমবার রাত ১১টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয় শিশু ধর্ষণ চেষ্টার আসামি হৃদয় আহমদ নামের এক কিশোরকে। সে কোম্পানিগঞ্জের তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, রোববার সকালে মা বাবা বাইরে থাকায় প্রতিবেশী হৃদয় আহমদ ফাঁকা ঘরে ৭ বছরের কন্যা শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় পাশের ঘরের এক নারী এসে ঘটনাটি দেখতে পেলে হৃদয় পালিয়ে যায়। অভিযোগ পেয়ে সোমবার রাত ১১টার দিকে হৃদয়কে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাতে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নং রোডের ৫ সন্তানের এক জননী ধর্ষিত হন। একই রোডের দেলোয়ার হোসেন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণে সহযোগিতা করে আরও ৩ জন। অভিযোগ পেয়ে রোববার রাতে পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করে। দেলোয়ার নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ২ নং বাসার ২ তলার ভাড়াটে। গত ২৯ সেপ্টেম্বর বেড়ানোর কথা বলে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নগরের দাঁড়িয়াপাড়ার এক বাসায় এনে ধর্ষণ করে ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন নিজু। ২ অক্টোবর এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। শনিবার সিলেটের মোগলাবাজার এলাকা থেকে রাকিব হোসেনকে গ্রেফতার করে র্যাব। রাকিব সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর শহরতলির রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে রায়েরগাঁওয়ের ২ যুবক। এ ঘটনার মামলা হলে পুলিশ জালালাবাদ থানার রায়েরগাঁও নাসির উদ্দিনের ছেলে জসিমউদ্দিন ও একই এলাকার তজমুল আলীর ছেলে এখলাস মিয়াকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ২ আসামিকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে মহানগর হাকিমের ৩য় আদালতে হাজির করা হলে বিচারক শারমিন খানম নীলা তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো জালালাবাদ থানার রায়েরগাঁও জসিমউদ্দিন ও একই এলাকার মোহাম্মদ এখলাস মিয়া। এর আগে পুলিশ আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার ভোরে জসিমউদ্দিনকে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মোহাম্মদ এখলাস মিয়াকে সিলেট শহরতলির কালাপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর সিলেটের শহরতলির রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে জসিম ও এখলাস মিয়া। পরে স্কুল ছাত্রীর পিতা ওই রাতেই জালালাবাদ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। ৫ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। দাবি না মানলে ১৪ অক্টোবর জেলা প্রশাসনের কাছে সিলেটের সকল সিএনজি অটোরিকশা স্বেচ্ছায় হস্তান্তরের ঘোষণা দেন শ্রমিক নেতারা। অটোরিকশা শ্রমিকদের দাবির মধ্যে ছিল ব্যাটারি চালিত রিকশা, টমটম ও অটোবাইক দিয়ে যাত্রী পরিবহন বন্ধ, আম্বরখানা থেকে বিআরটিসি বাসের কাউন্টার স্থানান্তর করে নির্ধারিত স্থানে নেওয়া, অবৈধভাবে সিএনজি অটোরিকশা বিক্রি বন্ধ ও ইতিমধ্যে বিক্রিত অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশন প্রদান। সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, শ্রমিক নেতা আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, জালাল উদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী ও সুজন আহমদ এবং বরকত আলী। বাসের চাকায় পিষ্ট হয়ে যশোরের শার্শা উপজেলায় ২ খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক মোটরসাইকেল চালক। সোমবার রাত ১১টার দিকে যশোর বেনাপোল মহাসড়কে নাভারন কলোনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুবরণকারীরা হল শার্শা উপজেলার গয়রা গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল ও বেনাপোল সীমান্তবর্তী এলাকার পটুখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন। তারা উভয়ই ইন্টারনেট কেবল অপারেটরে কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, কাজ শেষে তারা মোটরবাইকে ভাড়া করে জিকরগাছা থেকে বাসায় ফিরছিলেন। লাভারন কলোনির মোড়ে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিপুল ও মুরাদ মারা যায়। গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক।
এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটি আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।